আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমি শিরিন সুলতানা, সহকারী শিক্ষক, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আমি আজকে নবম শ্রেণীর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই লাইভ ক্লাসটিতে জয়েন করেছো, আশা করছি তোমরা ক্লাসটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো চলো আমরা রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে কিছু অংশ আলোচনা করি। তো রাসায়নিক বন্ধন অধ্যায়ের থেকে তোমাদের যে বিষয়টি জানতে হবে তার মধ্যে রয়েছে যোজ্যতা, ইলেকট্রন, যোজনী। তো আসো আমরা প্রথমে দেখি যে যোজ্যতা ইলেকট্রনটা কি। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটি হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন বের করার ক্ষেত্রে আমাদের যে দিকটা সবচেয়ে বেশি বিবেচনা রাখতে হবে সেটি হচ্ছে একটি পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতগুলি ইলেকট্রন থাকবে সেটি হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তো চলো আমরা একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করি। যেমন অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তো এটার ইলেকট্রন বিন্যাস করলে আসবে 1s2, প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকবে, 2s2, 2p4, প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে আছে 6টি ইলেকট্রন। আর যেহেতু যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রনের সংখ্যা, তো এখানে দেখো সর্বশেষ কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এবং এখানে ইলেকট্রন আছে 6টি। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হবে 6। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। এভাবে আমরা বিভিন্ন পরমাণুর বা বিভিন্ন মৌলের যোজ্যতা ইলেকট্রন বের করতে পারবো। তো যোজ্যতা ইলেকট্রনের ক্ষেত্রে যেহেতু সর্বশেষ শক্তি স্তর নিয়েছি, তো এটা কিন্তু আমরা আবার ডায়াগ্রামের সাহায্যে দেখাতে পারি। তো আমি যদি অক্সিজেন পরমাণুর ডায়াগ্রাম আঁকি, তো সেখানে আমি দেখব সেখানে দুটি শক্তি স্তর রয়েছে, আর প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে 6টি। এই যে এখানে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এবং এখানে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটি হচ্ছে অক্সিজেন পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। তো এভাবে আমরা বিভিন্ন মৌলের যোজ্যতা ইলেকট্রন বের করতে পারবো। একইভাবে আমরা ক্লোরিন পরমাণু যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করতে পারি। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, যেহেতু পারমাণবিক সংখ্যা 17, তো প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টি ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে হচ্ছে 7টি ইলেকট্রন। তো এখানে দেখো আমরা যেহেতু বলেছি সর্বশেষ শক্তি স্তর, তো এখানে তুমি হয়তো বলতে পারো যে এখানে শেষ শক্তি স্তর 3p, কিন্তু আমরা শুধু 3p নিব না, কারণ তৃতীয় শক্তি স্তর কিন্তু 3s এবং 3p দুটি মিলেই হয়েছে। তো তৃতীয় শক্তি স্তরে আমরা জানি s অরবিটাল থাকে এবং p অরবিটাল থাকে, তো এখানে এবং d অরবিটালও আছে। তো এখানে আছে s এবং p এবং s এবং p তে মোট ইলেকট্রন আছে 7টি। তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হবে 7। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। তো এইভাবে আমি বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস করে তাদের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে পারবো। এরপরে যে টপিকসটা তোমাদের বইতে দেয়া আছে সেটি হচ্ছে যোজনী। যোজনী নির্ণয়ের ক্ষেত্রে তোমার দুটি বিষয় মনে রাখতে হবে, একটি হচ্ছে ধাতুর যোজনী এবং আরেকটি হচ্ছে অধাতুর যোজনী। তো তুমি যখন ধাতুর যোজনী বের করবে তখন তোমার নিতে হবে যে এখানে ধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রনের সংখ্যাই হচ্ছে ধাতুর যোজনী। তো কি বললাম যে যদি ধাতু হয়
তাহলে তার যোজনী হবে সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটি। যদি ধাতু হয় তাহলে আমি কিভাবে যোজনী বের করব? আমি বের করব সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন। তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি যে ধাতুর ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রনই হচ্ছে ধাতুর যোজনী। আর ধাতু নাকি অধাতু সেটা বুঝবো যদি শেষ শক্তি স্তরে 1 থেকে 3টি ইলেকট্রন থাকে। যদি শেষ শক্তি স্তরে 1 থেকে 3টি ইলেকট্রন থাকে তাহলে সেটা হবে ধাতু। আর ধাতুর ক্ষেত্রে যোজনী বের করব সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন থেকে। বুঝতে পেরেছো? যোজনী যদি ধাতুর ক্ষেত্রে বের করি তাহলে আমি নিব সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা। তো আসো আমরা একটি ধাতুর যোজনী বের করি। তো আমরা সোডিয়াম নিলাম, তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা প্রথমে করতে হবে 1s2 2s2 2p6 3s1। তো এখানে দেখো সোডিয়াম পরমাণুর এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটি হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এবং এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। এটাই কিন্তু তার সর্বশেষ শক্তি স্তর। আর এই সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি, তাহলে সোডিয়াম পরমাণুর যোজনী হবে 1। তো এক্ষেত্রে আমরা কি লিখব? সোডিয়াম পরমাণুর যোজনী হচ্ছে 1। একইভাবে আমি ম্যাগনেসিয়াম মৌলের যোজনী বের করতে পারি। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হবে? প্রথমে তার ইলেকট্রন বিন্যাসটি লিখবে। ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে 1s2 2s2 2p6 এবং 3s2। তো এখানে দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর। আর তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, তাহলে ম্যাগনেসিয়াম পরমাণুর যোজনী হবে 2। তো এক্ষেত্রে আমরা কি বের করব? ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। তো এভাবে কিন্তু আমরা ধাতুর যোজনী বের করতে পারি। তাহলে তোমরা মনে রাখবে যদি ধাতু হয় তাহলে আমরা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন নিব। এবার আসো অধাতুর যোজনী কিভাবে বের করব? অধাতু আমরা কিভাবে বুঝবো? যদি শেষ শক্তি স্তরে 4 থেকে 7টি ইলেকট্রন থাকে তাহলে সেটা হচ্ছে অধাতু। বুঝতে পেরেছো? যদি সর্বশেষ শক্তি স্তরে 4 থেকে 7টি ইলেকট্রন থাকে তাহলে সেটা হচ্ছে অধাতু। আর অধাতুর ক্ষেত্রে যোজনী বের করতে হলে তুমি সবসময় মনে রাখবে সর্বশেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যাই হবে অধাতুর যোজনী। যখন আমরা অধাতুর যোজনী বের করব তখন আমরা নিব সর্বশেষ শক্তি স্তর বা কক্ষপথে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। অযুগ্ম ইলেকট্রন, কতগুলি অযুগ্ম ইলেকট্রন রয়েছে সেই সংখ্যাটি হবে অধাতুর যোজনী। অযুগ্ম ইলেকট্রন নিব, অধাতুর ক্ষেত্রে নিব অযুগ্ম ইলেকট্রন। তো আসো আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি। অক্সিজেন নিলাম, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 এবং এর বিন্যাসটা লিখি 1s2 2s2 2p4। যেহেতু বলেছি অধাতু, দেখো এখানে কিন্তু শেষ শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, তার মানে অক্সিজেন অধাতু। আর অধাতুর ক্ষেত্রে যোজনী কি হবে? অধাতুর ক্ষেত্রে যোজনী হবে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। অযুগ্ম মানে কি? অযুগ্ম মানে হচ্ছে জোড়াবিহীন। যেমন এটা কি? এটা হচ্ছে জোড়, কিন্তু অযুগ্ম হবে শুধু একটি ইলেকট্রন থাকবে, সিঙ্গেল। এখানে দেখো আমরা যদি পি অরবিটালটা এভাবে লিখি তাহলে কিন্তু এখান থেকে আমি অযুগ্ম সংখ্যাটা বের করতে পারবো না। সে কারণে আমাদের পি অরবিটালের যে উপস্তরগুলি আছে
পি অরবিটালে 3টি উপস্তর থাকে। যেহেতু তোমরা পর্যায় সারণী অধ্যায়টি পড়েছো, তো সেখান থেকে তোমরা জেনেছো যে পি অরবিটালের উপস্তর 3টি। পি অরবিটালের উপস্তর 3টি। একটি হচ্ছে px, py, pz। শিক্ষার্থীরা আমরা কি দেখতে পাচ্ছি? পি উপস্তরের পি অরবিটালের উপস্তর হচ্ছে বা উপশক্তি স্তর হচ্ছে 3টি, px, py, pz। তো আমরা যখন অধাতুর যোজনী বের করব তখন পি অরবিটালকে উপস্তর হিসেবে লিখব। তো আমরা এখানে পি অরবিটাল px, py, pz আকারে যদি লিখি তাহলে বিন্যাসটা হবে এরকম। তো এখানে দেখো পি অরবিটালে ইলেকট্রন আছে 4টি। পি অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? 4টি। তো ইলেকট্রন আমি px, py, pz অরবিটালে প্রথমে একটি করে দিব। একটি করে দেওয়ার পরে দেখো এখানে ইলেকট্রন হয়েছে 3, কিন্তু পি অরবিটালে ইলেকট্রন ছিল 4। এখন কি করব? এখন তো আমার একটি ইলেকট্রন রয়ে গেল, সেই ইলেকট্রনটা আমি আবার px অরবিটালে রাখব। তো আমি যখন ওই অতিরিক্ত ইলেকট্রনটা px অরবিটালে দিব তখন px অরবিটালে ইলেকট্রন হবে 2। তাহলে এখান থেকে আমরা অযুগ্ম ইলেকট্রন মানে সিঙ্গেল ইলেকট্রন কয়টি পাচ্ছি দেখো তো? 1টি, 2টি। এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2, তার মানে অক্সিজেনের যোজনী হবে 2। শিক্ষার্থীরা দেখো আমি অধাতুর যোজনী যখন নিব তখন বলেছি যে অযুগ্ম ইলেকট্রন নিব। যেহেতু এখানে অযুগ্ম বা সিঙ্গেল ইলেকট্রন 2টি আছে, সে কারণে অক্সিজেনের যোজনী হয়েছে 2। এভাবে আমি বিভিন্ন অধাতুর ইলেকট্রন বিন্যাস থেকে তার যোজনী বের করতে পারবো। চলো আমরা আরেকটি অধাতুর ইলেকট্রন বিন্যাস করে তার যোজনী বের করি। এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তো আমি যদি সর্বশেষ শক্তি স্তর বিবেচনা করি তাহলে এখানে দেখব শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 60টি। তো এখান থেকে আমার অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বের করতে হবে। তো সেজন্য আমি কি করব? এই পি অরবিটালকে উপস্তর আকারে লিখব। তখন তার বিন্যাসটা হবে 2s2, 2p2, 2p6, 3s2। এটাকে আমি আবার x, y, z আকারে লিখব। এখানে ইলেকট্রন আছে 5টি, তো আমি বিভিন্ন উপস্তরে ইলেকট্রনগুলি দিয়ে দিব। তো এখন দেখো তো পি অরবিটালে যদি আমি একসাথে 5টি ইলেকট্রন রাখতাম তাহলে কিন্তু অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বের করতে পারতাম না। কিন্তু আমি যেহেতু পি অরবিটালের যে উপশক্তি স্তরগুলি রয়েছে x, y, z আকারে লিখেছি, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে অযুগ্ম ইলেকট্রন আছে 1টি। তো এক্ষেত্রে তোমার ক্লোরিনের যোজনী হবে 1, কারণ এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা আছে 1টি। এভাবে আমরা বিভিন্ন ধাতু এবং অধাতুর যোজনী বের করতে পারবো। শিক্ষার্থীরা যখন আমরা ধাতু বা অধাতু যোজনী বের করব অথবা যোজ্যতা ইলেকট্রন বের করব, আমরা অবশ্যই বিবেচনা করব যে সেটা সর্বশেষ কক্ষপথ হবে। সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রনের সংখ্যা হবে যোজ্যতা ইলেকট্রন। আর ধাতুর ক্ষেত্রে এই যোজ্যতা ইলেকট্রনই হচ্ছে ধাতু যোজনী। আর যখন অধাতু যোজনী বের করব তখন সর্বশেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হিসাব করব। তাহলে সহজেই আমরা বিভিন্ন মৌলের যোজনী বের করতে পারবো। তো এই যে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন থেকে একটি প্রশ্ন প্রায় আসে, সেটি হচ্ছে অক্সিজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন?
দেখো এখানে কি বলা হয়েছে, অক্সিজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন। এখন কিন্তু তোমরা খুব সহজেই এটার অ্যান্সার লিখতে পারবে, কারণ তুমি কিন্তু জানো যোজনী যে কীভাবে নির্ণয় করতে হয়, তারপরে যোজ্যতা ইলেকট্রনটা কিভাবে বের করতে হয়, আর অক্সিজেন ধাতু হবে নাকি অধাতু হবে সেটাও তুমি জানো। তো সেজন্য তুমি কি করবে, প্রথমে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করবে। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যেহেতু একটু আগে দেখিয়েছি, তারপরও আমি আরেকবার লিখে দিচ্ছি। অক্সিজেনের বিন্যাসটা তুমি প্রথমে লিখবে, এই হচ্ছে কি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। তো আমি যদি প্রথমে যোজ্যতা ইলেকট্রন বের করি তাহলে আমি কি নিব, আমি নিব সর্বশেষ কক্ষপথে কতগুলি ইলেকট্রন আছে। তো এখানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টি, এই 6 হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী হচ্ছে কি অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, তখন আমরা বিন্যাসে এভাবে লিখব 1s2 2px 2py 2pz। তো এখানে থাকবে 2 1 1। তো এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন আছে 2টি, তাহলে অক্সিজেনের যোজনী হবে 2। তাহলে অক্সিজেনের যোজনী আমরা কি লিখব, 2 লিখব। তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন, কারণ যোজ্যতা মানে হচ্ছে মোট ইলেকট্রনের সংখ্যা আর যোজনী হচ্ছে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। এভাবে তোমরা বিভিন্ন এই ধরনের প্রশ্নের উত্তর লিখতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের রাসায়নিক বন্ধন অধ্যায়টিতে যেহেতু রাসায়নিক বন্ধন, তো এখান থেকে কিন্তু আমাদের প্রায় প্রশ্ন আসে যে একটা বন্ধন কেন গঠিত হয়, অথবা একটি যৌগ দেয়া থাকতে পারে, যৌগটিতে কি ধরনের বন্ধন আছে। তো আমাদের এই ধরনের প্রশ্নের উত্তর লেখার জন্য তোমাদের যে বিষয়টি ধারণা রাখতে হবে সেটি হচ্ছে একটি রাসায়নিক বন্ধন জিনিসটা কি এবং বন্ধন কেন গঠিত হয়। রাসায়নিক বন্ধন হচ্ছে অণুতে পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকেই রাসায়নিক বন্ধন বলা হয়। তার মানে কি, তার মানে হচ্ছে দুটি পরমাণুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে এবং এই বলের ফলেই রাসায়নিক বন্ধন তৈরি হবে, বন্ধন তৈরি হবে। তো এই যে বন্ধনটা কেন গঠিত হয়, বন্ধনটা গঠিত হয় এই কারণে প্রত্যেকটি পরমাণু বা প্রত্যেকটি মৌলই চায় তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস তার ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। তাহলে প্রত্যেকটি পরমাণুর লক্ষ্য হচ্ছে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা। তো এ কারণে তারা কি করে, এ কারণে তারা নিজেদের মধ্যে বা একটি পরমাণুর সাথে তারা ইলেকট্রন শেয়ার করে, অথবা ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে। তো ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমেই কিন্তু বন্ধন গঠিত হয়। যদি ইলেকট্রন আদান প্রদান বা ত্যাগ গ্রহণের মাধ্যমে গঠিত হয় তখন আমরা সেটিকে বলবো আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। এবং দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যদি বন্ধন গঠিত হয় তখন আমরা সেটিকে বলবো সমযোজী বন্ধন। তো আজকে আমি তোমাদের আয়নিক বন্ধন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তো আসো আমরা প্রথমে দেখি আয়নিক বন্ধনের সংজ্ঞাটা। তো আয়নিক বন্ধনের ক্ষেত্রে তোমার কিছু জিনিস মনে রাখতে হবে, তাহলে তুমি নিজে থেকেই আয়নিক বন্ধনের সংজ্ঞাটা লিখতে পারবে। তো প্রথম বিষয়টি হচ্ছে আয়নিক বন্ধনে একটি ধাতু এবং একটি অধাতু পরমাণু থাকে, অর্থাৎ ধাতু এবং অধাতু পরমাণুর মধ্যেই আয়নিক বন্ধন তৈরি হয়। এই বিষয়টি তুমি মনে রাখবে। আরেকটি বিষয় হচ্ছে দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদান হবে, একটি ইলেকট্রন দান করবে অপরজন ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এক্ষেত্রে কি ঘটবে, এক্ষেত্রে ঘটবে ইলেকট্রন দান গ্রহণ, অথবা আমরা বলতে পারি ইলেকট্রন ত্যাগ গ্রহণ অথবা আদান প্রদান। এরপরে যে বিষয়টি হবে সেটি হচ্ছে
একটি ধনাত্মক আয়ন সৃষ্টি হবে, ধনাত্মক আয়ন যেটিকে আমরা ক্যাটায়ন বলবো, এবং আরেকটি কি হবে, ঋণাত্মক আয়ন সৃষ্টি হবে। একটি হচ্ছে ধনাত্মক আয়ন, আরেকটি হচ্ছে কি ঋণাত্মক আয়ন। এরপরে কি হবে, আমরা কি জানি বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই যে ধনাত্মক চার্জ সৃষ্টি হলো এবং ঋণাত্মক আয়নের সৃষ্টি হলো, তাদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকবে। একটি কি থাকবে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকবে। তাহলে আমরা কি কি বিষয় মনে রাখবো, দেখো আণবিক বন্ধনের ক্ষেত্রে কি ঘটবে, ধাতু আর অধাতু পরমাণু থাকবে, তাদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হবে, এর ফলে ধনাত্মক আয়ন সৃষ্টি হবে এবং ঋণাত্মক আয়নের সৃষ্টি হবে, আর ধনাত্মক ঋণাত্মকের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। তাহলে আমরা এভাবে বলতে পারি না যে দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের ফলে সৃষ্ট ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আণবিক বন্ধন বলা হয়। আর আণবিক বন্ধনের অপর নাম হচ্ছে তড়িৎযোজী বন্ধন। আণবিক বন্ধনকে আমরা কি বলবো, তড়িৎযোজী বন্ধন বলবো। আণবিক বন্ধনকে তড়িৎযোজী বন্ধনও বলা যায়। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে সৃষ্ট ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আণবিক বন্ধন বলে। তো আমরা এই বিষয়টি একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব। শিক্ষার্থীরা দেখো এখানে আমি কি লিখেছি, সোডিয়াম ক্লোরাইড। তো এই ধরনের একটা যৌগ দেয়া থাকলো, তো তোমাকে বলা হলো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি ধরনের বন্ধন আছে ব্যাখ্যা করো। তো আমরা কিভাবে বের করব, দেখো এখানে কি আছে, সোডিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। তার মানে কি, তার মানে হচ্ছে এখানে একটা হচ্ছে কি ধাতু পরমাণু, আরেকটি হচ্ছে কি অধাতু। আর আমরা কি জানি, ধাতু আর অধাতুর মধ্যে কি বন্ধন তৈরি হয়, আণবিক বন্ধন তৈরি হয়। তাহলে আমরা যৌগটির মৌল দেখেই বুঝতে পারলাম যে এদের মধ্যে আণবিক বন্ধন হবে। এখন এই আণবিক বন্ধনটা কিভাবে হবে সেটা দেখব। তো সেটা বের করার জন্য তোমরা প্রথমে কি করবা, দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস করবে। তো আমি প্রথমে সোডিয়াম আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা লিখে নিব। আচ্ছা দেখো এখানে সোডিয়ামের শেষ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর এবং সেখানে একটি ইলেকট্রন আছে। তো প্রত্যেকটি মৌলই চায় তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস তার বিন্যাস অর্জন করতে, অর্থাৎ প্রত্যেকটি মৌলই অষ্টক পূরণ করতে চায়। সে চায় তার সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে। তো সোডিয়াম পরমাণু তৃতীয় শক্তি স্তরে যদি অষ্টক পূরণ করতে চায় তাহলে কিন্তু তার আরও 7টি ইলেকট্রনের প্রয়োজন হয়, কারণ এখানে আছে একটি ইলেকট্রন। তো এখানে যদি আমি অষ্টক পূরণ করতে চাই তাহলে কিন্তু আমার আরও 7টি ইলেকট্রনের প্রয়োজন হবে। কিন্তু এতগুলি ইলেকট্রন তো সোডিয়াম কারো কাছ থেকে জোগাড় করতে পারবে না, কেউ তাকে দিবে না। তো এক্ষেত্রে সে কি করবে, তার তৃতীয় শক্তি স্তরে যে একটি ইলেকট্রন ছিল সেটা সে কাউকে দিয়ে দিবে। তো সোডিয়াম যদি তৃতীয় শক্তি স্তরের একটি ইলেকট্রন কাউকে দান করে তখন কিন্তু তার এই যে শেষ শক্তি স্তর হবে দ্বিতীয় শক্তি স্তর এবং সেখানে অষ্টক পূরণ থাকবে এবং সে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন এবং তার বিন্যাসটা হবে 1s2 2s2 2p6। শিক্ষার্থীরা দেখো সোডিয়াম যদি তৃতীয় শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন এই ইলেকট্রনটা কাউকে দান করে তখন কিন্তু তার ইলেকট্রন বিন্যাস থাকবে এই পর্যন্ত। এটা কিন্তু তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস
তার বিন্যাসের সাথে মিলে যায়। তাহলে সোডিয়াম কি করবে, যদি তার তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনটি কাউকে দান করে তাহলে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। এ কারণে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে। সোডিয়াম কি করবে, একটি ইলেকট্রন দান করবে। একটি ইলেকট্রন দান করে সে ধনাত্মক সোডিয়াম আয়নে পরিণত হবে। এরপরে দেখো ক্লোরিন। ক্লোরিনের শেষ শক্তি স্তরে আছে 7টি ইলেকট্রন। তার শেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে, 7টি ইলেকট্রন আছে। তো ক্লোরিন পরমাণুর শেষ শক্তি স্তরে অষ্টক পূরণের জন্য তার কিন্তু আরও একটি ইলেকট্রনের প্রয়োজন। একটি ইলেকট্রন যদি সে জোগাড় করতে পারে তাহলে সে তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। তো তখন ক্লোরিন কি করবে, সোডিয়াম যে ইলেকট্রনটা দান করেছে বা ত্যাগ করেছে সেটা ক্লোরিন পরমাণু গ্রহণ করবে, গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হবে। ক্লোরিন পরমাণু কি করলো, সোডিয়াম পরমাণু যে ইলেকট্রনটা ত্যাগ করেছে সেই ইলেকট্রনটা ক্লোরিন পরমাণু গ্রহণ করলো, গ্রহণ করেছে এজন্য তার ইলেকট্রন বৃদ্ধি পেয়েছে এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে এবং সে তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরাইড আয়ন বিপরীত চার্জ বিশিষ্ট। আর আমরা জানি বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলা হয়। তাহলে আমরা কি দেখলাম, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নিক বন্ধন রয়েছে এবং এই আয়নিক বন্ধনটা কিভাবে হয়েছে, আয়নিক বন্ধনটা তৈরি হয়েছে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করেছে আর ক্লোরিন পরমাণু সোডিয়ামের দানকৃত ইলেকট্রন গ্রহণ করেছে। যেহেতু সোডিয়াম ত্যাগ করলো এর ফলে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হলো। অপরদিকে ক্লোরিন পরমাণু সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করেছে এবং ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। এই যে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়নের মধ্যে আকর্ষণ হয়েছে এবং এই আকর্ষণের ফলেই আয়নিক বন্ধন তৈরি হয়েছে। তো আমি কিন্তু এই যে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধনটাকে ডায়াগ্রামের সাহায্যে লিখতে পারি। তো তখন কি হবে দেখো, প্রথমে আমি কি করব, সোডিয়ামের ডায়াগ্রাম আঁকবো। সোডিয়াম পরমাণুর প্রথম শক্তি স্তরে থাকে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে থাকে 8টি ইলেকট্রন আর তৃতীয় শক্তি স্তরে থাকে 1টি ইলেকট্রন। তো এটার সাথে ক্লোরিন পরমাণু লিখব। ক্লোরিনের প্রথম শক্তি স্তরে থাকে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টি ইলেকট্রন আর এই যে তৃতীয় শক্তি স্তরে থাকবে 7টি ইলেকট্রন। তো এখন কি হবে, সোডিয়াম পরমাণু এই যে তার তৃতীয় শক্তি স্তরের একটি ইলেকট্রন ক্লোরিন পরমাণুকে দান করবে এবং ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রনটি গ্রহণ করবে। সোডিয়াম পরমাণু যেহেতু তার তৃতীয় শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন দান করেছে এবং সে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, তখন তার শক্তি স্তর 2টি এবং সে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। এ কারণে উপরে আমি প্লাস লিখব। আর ক্লোরিন পরমাণু কি করলো, একটি ইলেকট্রন গ্রহণ করলো। যেহেতু ক্লোরিন পরমাণু শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন ছিল, সোডিয়ামের একটি গ্রহণ করার ফলে তার শেষ শক্তি স্তরে ইলেকট্রন হয়েছে 8টি। যেহেতু একটি ইলেকট্রন বৃদ্ধি পেয়েছে এজন্য এটা ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে
এটা হচ্ছে কি ধনাত্মক সোডিয়াম ঋণাত্মক ক্লোরিন, এদের মধ্যে আয়নিক বন্ধন তৈরি হয়েছে এবং যেহেতু আয়নিক বন্ধন তৈরি হয়েছে এই কারণে সোডিয়াম ক্লোরাইড কি একটি আয়নিক যৌগ। আর এটা হচ্ছে কি, এটা দেখো এটা হচ্ছে সোডিয়াম পরমাণু আর এটা হচ্ছে কি ক্লোরিন পরমাণু। তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখতে পেলাম যে আয়নিক বন্ধন তৈরি হওয়ার জন্য একটি ধাতু পরমাণু লাগবে এবং একটি অধাতু পরমাণু লাগবে, তাদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হবে, এর ফলে একজন ধনাত্মক আয়নে পরিণত হবে এবং অপরটি ঋণাত্মক আয়নে পরিণত হবে। আর এই যে ধনাত্মক এবং ঋণাত্মক যেহেতু বিপরীতধর্মী, তো এই কারণে এদের মধ্যে কি হয় আকর্ষণ হয়, আর আকর্ষণের ফলে যে বন্ধন তৈরি হয় তাকে আয়নিক বন্ধন বলা হয়। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো অনুরূপভাবে তোমরা বিভিন্ন আয়নিক যৌগের মধ্যে যে আয়নিক বন্ধন রয়েছে সেটি ব্যাখ্যা করতে পারবে। তো তোমরা বাসায় এগুলি অনুশীলন করবে যে ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে কোন ধরনের বন্ধন রয়েছে, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কোন ধরনের বন্ধন রয়েছে, এরপরে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোন ধরনের বন্ধন রয়েছে। এগুলি তোমরা যদি আজকে টপিকসটি বুঝতে পারো তাহলে তোমরা নিজেরাই এগুলির অ্যান্সার দিতে পারবে। তো শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনার বিষয় ছিল যোজ্যতা ইলেকট্রন, যোজনী, বন্ধন এবং আয়নিক বন্ধন। তো তোমরা এই বিষয়গুলি ভালোভাবে বাসায় অনুশীলন করবে। তো আশা করি তোমরা এগুলি পরীক্ষায় যদি আসে তাহলে এর অ্যান্সার দিতে পারবে। তো আজকে আমি ক্লাসটি বড় করব না, তোমরা বাসায় এই টপিকসগুলি অনুশীলন করো। তো আজকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।